প্রত্যেকের উদ্দেশ্যে বলছে নতুন পরীক্ষার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় বলুন। আর পরীক্ষা হয়তো দেখুন এই বছরের মাঝামাঝি দিকে হয়তো পরীক্ষার দিন ঘোষণা হবে, পরীক্ষার দিন ঘোষণা হবে, আর তার আগে আমাদের নিয়ম নোটিফিকেশনটা দেবে, নিয়ম নোটিফিকেশনটা দেবে, তারপর 2-4 দিনের মধ্যে হয়তো নতুন পরীক্ষার দিনটা ঘোষণা হবে। যেটুকু কোনোদিন 15কে ভ্যাকান্সি আসবে না। আমি দেখেছি অনেক, আমি মুসলিম ভাইদের কিছু কিছু কথা বলি, আমি হয়তো নিজে মুসলিম, কিন্তু আমি ছোটবেলা থেকে বেড়ে ওঠা মানে একটা উঠোনি আমাদের। অনেকে বলে বিদেশে তুমি মুসলিম, এরকম অনেকে বলে। আমি সব ডাইরেক্ট বলছি, এটা মুসলিম হিন্দুর ব্যাপার নয়। আমি যেখানে থাকি সেই জায়গাটা আমরা এক হাঁড়িতে বসেই রান্না করে মানে রান্না হয়। ওদিকের সৌভিকের মা বলে, দুর্গা কাকিমা, যে বিদেশ তোদের বাড়ি বাজির চালটা বেশি নিস, আজকে আমি আর রান্না করবো না, সেই 10টা স্কুলে যেতাম। আর আমার মা কোনোদিন বলে সৌভিকের মা দুর্গা কাকিমাকে, যেটা আজকে 1 কৌটো চাল বেশি নিয়ে তো বিদেশের জন্য ভাত করতে পারিনি। তো এইভাবে আমরা ছোটবেলায় বড় হয়েছি। আজকে সরস্বতী পুজো নিয়ে সমস্যা হচ্ছে, আর সরস্বতী ঠাকুর যে কারণে লাইভ করা সেটা আমি একটু বলি ভালো করে। মোটামুটি বারবার বলছিল অ্যাডমিন প্যানেল থেকে বিদেশে একটা লাইভ করার জন্য। আমরা 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ প্রথম শুরু করেছিলাম 1-2 জন করে নিয়ে। শিক্ষামন্ত্রীর কাছে প্রথমে 1 মাস পর আমরা শিক্ষামন্ত্রীর কাছে গেছিলাম। শিক্ষামন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন গেছি তৃণমূল ভবনে ধাবায়, তো শিক্ষামন্ত্রী যখন শুনলো 22 স্টেট, তখন বললো এখনই আপনাদের সংগঠন তৈরি হয়ে গেছে। তার বাইরে যে কজন ছিল তারা বলছে এই কয়েক বছর ওয়েট করো, কিন্তু কয়েক বছর করতে করতে 2 বছর হয়ে গেল। তো তারপর একের পর এক আমরা আন্দোলন করেছি রাজপথে, প্রথমে 10 জন নিয়ে, তারপর 1000 জনকে নিয়েও পথে নেমেছি। আমরা পরপর বিভিন্ন মানে আইনি পথেও লড়াই করেছি, আমরা রাজপথেও লড়াই করেছি। এবার কথা হচ্ছে যেটা, এই যে একের পর এক আন্দোলন করে পরপর যে আন্দোলন, 2বার ধর্না, এই 3বার ধর্না, এমনকি নবান্ন অভিযান পর্যন্ত করেছি আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, মানে কোনো পথ বাকি নেই। সুশান্ত ঘোষ দাদা, যিনি আপার প্রাইমারি লিড করেন, কাগজে দেখবেন আমরা প্রত্যেকটা কাগজে ওর নামই বেরোয়, খুব তথ্য রাখে, তো আমাদের প্রচণ্ড ভালোবাসেন আমাকে। তো সেই সূত্রে বলছিল আজকে মানে কয়েকদিন ধরে দেখা হচ্ছে, বলছিল যে এই ব্যাপার, যে জিনিসটা তোরা লড়ে যা, তোদের নিয়ে কিন্তু ভাবনা চলছে, শিক্ষামন্ত্রীর হোক, সভাপতি হোক, 22-এর একটা বড় নিয়োগ হবে, 22 একটা নিয়োগ হবে। শূন্যপদ বলতে চাইলো না, তা বলো শূন্যপদ যেটুকু দেখ, সব জায়গায় বিভিন্ন ডিপিএসসি বা এই শিক্ষা দপ্তর বা এই বিকাশ ভবনে বিভিন্নভাবে বারে বারে যেতে বললো যে আমাদের শূন্যপদটা কিন্তু বাড়াতে হবে। আর যে মেনলি যে কথা, আমার যে লাইভের যে মেন ব্যাপারটা, নতুন নিয়োগ, দেখুন নতুন নিয়োগ, এই ওবিসি মামলাটা 1-2 হিয়ারিংটা হতে দিন। আমরা ভালো করেই জানি সরকার কিন্তু ওবিসিদের বাদ দিয়ে, মানে ওবিসি কারা, অন্যান্য অনগ্রসর শ্রেণী, এখানে কোনো জাতিগত কোনো বিষয় দেখা যাচ্ছে না। আমাদের কিছু কিছু মানুষ মানে পোস্ট বা কিছু কিছু ইউটিউব চ্যানেল বা কিছু কিছু সংবাদ মাধ্যম জিনিসটাকে অন্যভাবে দেখাচ্ছে। ওবিসি মানে অন্যান্য অনগ্রসর শ্রেণী। বাম বাম আমলে বাম আমলে একটা শ্রেণী প্রচুরভাবে পিছিয়ে ছিল, কিন্তু কিছু কিছু শ্রেণী ওবিসির আওতায় আনা হয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম শ্রেণী আনা হয়নি। ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, মানে অন্যান্য অনগ্রসর শ্রেণী। সত্যি যারা এই যে সার্টিফিকেট বাতিল হলো, এর মধ্যে অনেক বঞ্চিত, মানে অনেক যোগ্য ছেলেরা রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমি জানি না, আমার সাধন এবং অক্ষয় বলছিল বিদ্যা এই নিয়ে একটু প্যানিক হচ্ছে। কিছু কিছু পোস্ট অনেকে পার্সোনালি করছে যেগুলো ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ করার কথা বলা হচ্ছে। আচ্ছা, এই অন্যান্য অনগ্রসর শ্রেণী কারা? এই অন্যান্য অনগ্রসর শ্রেণী কারা? অনেকে বলছেন যে এই 10%-এর জন্য 90% কেন ভোগ করবে, কিন্তু এই ক্যালকুলেশনটা ভুল আপনাদের। ঠিক 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 10% ওইভাবে হিসেব হয় না। এই বিষয়ে আমি যাব না, শুধু এটুকু বলবো, যারা প্রথম থেকে লড়াই করেছে, যারা প্রথম থেকেই ছিল, যারা প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা আইনি পদক্ষেপে সাহায্য করেছে, সেই 2000 জন কি 1000 জন কি 3000 জন, তাদেরকে বাদ দিয়ে কি নিয়োগটা কি করলে কি খুব ভালো হবে? আর সেটা কি সরকার করবে? একটা নির্বাচিত সরকার, ভাববেন, নির্বাচিত সরকার সমীক্ষা করে বিভিন্ন রকম কমিশন ঘাটাঘাটি করে দেখেছে নিশ্চয়ই যে তার অন্যান্য অনগ্রসর কারা হয়ে রয়েছে, সেই অনগ্রসর শ্রেণীকে একটা পদ্ধতি প্রপার ওয়ে, হয়তো কিছু কিছু মিস্টেক হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ওবিসি আবার করে সার্ভে করে সেই ওবিসি লিস্টটা ঠিক করতে বলেছে। এই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু মানুষ প্যানিক সৃষ্টি করছে যে ওদেরকে বাদ দিয়ে এদের নিয়োগ হোক, তার জন্য একটা বিভেদ সৃষ্টি হচ্ছে সবার মধ্যে, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সাধারণদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। আজকে লাইভটা এই কারণেই করা, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমাদের প্রত্যেকেরই ঘরের বাবা মা প্রত্যেকেরই আছে, অনেকের নেই, সেটাই নিয়ে আমাদের চলতে হচ্ছে। কিন্তু যার স্বপ্ন বুকে করে নিয়ে এখনো পর্যন্ত যে ভাইটা আছে ওবিসি ভাই, যে প্রীতম ঘোষ আছে, প্রীতম ঘোষের ওবিসিটা কিন্তু আগে ছিল না, 2010-এর পর দেওয়া হয়েছে প্রীতম ঘোষের ওবিসিটা, বা অরূপ ঘোষের ওবিসিটা, তারা 2010-এর আগে ছিল না। সেই অরূপ ঘোষ বা প্রীতম ঘোষ, এই সব ঘোষ বলুন, আর 10 সালের পরে যারা এসছে, তাদের যে অলরেডি একটা সমীক্ষা করে কিছু কিছু শ্রেণী দেখেছে যে সত্যি এরা বঞ্চিত, তাদের অন্যান্য অনগ্রসর শ্রেণীতে অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা কি চাইবো যে তারা বাদ দিয়ে আমাদের নিয়োগটা শুরু হোক? এই পোস্টগুলো আপনারা কেউ করবেন না। আর এটা, এই পোস্টগুলো করবেন না, পরে মিলিয়ে নেবেন কি হতে চলেছে। সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণী বাদ দিয়ে কিন্তু নিয়োগ করবে না। অনেক চেষ্টা করেছি আমরা বিভিন্নভাবে নিয়োগ আনার জন্য, অন্তত আগে। আজকে আমরা আর একটা মাস ওয়েট করতে পারছি না। 20-22-এর জন্য তো প্রায় 7-8 মাস আমাদের ওয়েট করিয়েছে, 20-22-এর জন্য। যতই চিৎকার করি, সরকার কিন্তু এই ওবিসি সমস্যা না মেটানোর পর্যন্ত, ওবিসি সমস্যা না মেটানো পর্যন্ত কিন্তু নিয়োগ করবেন না, আমরা বুঝতে পারছি পরিষ্কার।
এটা একদম কেউ এটার বিরুদ্ধে যে যত বড় আন্দোলন করা হোক না কেন, সেই পথে কিন্তু সরকার হাঁটবে না। আর সেদিন আমি আর মোহিত গেছিলাম, গিয়ে আমরা বলছিলাম অন্তত ওবিসি এবি দিয়ে আমাদের নোটিফিকেশনটা দেওয়া হোক। তা বললো আপনারা যতটা ভাবছেন যে মানে যার মধ্যে থেকে আপনারা ভাবছেন, মানে আপনাদের যেটুকু বুদ্ধিতে আপনারা ভাবছেন, কিন্তু দাদা এটা কিন্তু অতটা সোজা না, সরকার জড়িয়ে আছে পুরো। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো না কোনো ভাই বঞ্চিত হোক, আর আমার একটা বা আপনার একটা পোস্টে কোনো ভাই তার সে ডিপ্রেশনে পড়ুক, এটা কেউ করবেন না, এটা করবেন না। ওদের বাদ দেওয়া হোক, দিয়ে আমাদের নিয়োগ করা হোক। কেউ বাদ গেলে আমি বারে বারে আমরা বলি যে 2022-এর মধ্যে যারা আমরা প্রথমে ছিলাম পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড, আমাদের কেউ বাদ গেলে হবে না। অনেকে 82 নিয়ে আমাদের অনেকে বলেছিল যে যারা অনলি 82 ওবিসি কেসের আগে যারা 82 আছে, এই 82দের বের করে দেওয়া হোক। সুপ্রিম কোর্টেও একটা কেস পড়ে রয়েছে 82দের নিয়ে, ওই কেসটা চালানোর কথা অনেকে বলছিল যে 82দের বাদ দেওয়া হোক, তাহলে অনেকটা কমে যাবে। তো এই জায়গায় কিন্তু এখন বর্তমানে আমরা নেই, সত্যি নিজে সবাই মানসিকভাবে কেউ ভালো নেই। আর এইভাবে আমরা অন্তত চূড়ান্ত কোর্ট কিন্তু কোনো কারোর কথা বা আবেগে চলে না, আমরা অন্তত মামলাটা দেখি, একটা পথ বেরো হবে। এতদিন তো ওয়েট করেছি, আমাদের লক্ষ্য থাকা অন্তত প্রচারের আলোয় থাকা, নতুন নিয়োগটা আর ওবিসি সমস্যাটা দ্রুত সমাধান হোক। এইগুলো জনগোষ্ঠী, এই অনগ্রসর শ্রেণী, এদের এই সার্টিফিকেটগুলো আপনারা সঠিকভাবে সার্ভে করে এটা বের করুন। আর এটা সরকার করেছে, এটা বাম আমলেও করে এসছে, তারপর এগুলো হয়েছে। সরকার এই সমস্যাটা সৃষ্টি করেছে। সার্টিফিকেট কোনো ওবিসি ভাইরা চায়নি, কোনো অরূপ ঘোষ, শাহজাহান বা যে হোক না কেন, অরূপ ঘোষের সার্টিফিকেট অরূপ ঘোষ চায়নি, ওদিকে রহিম মোল্লার সার্টিফিকেট রহিম মোল্লা চায়নি। সরকার কিন্তু দেখেছে যে এরা সত্যি বঞ্চনার শিকার, তাই তাদেরকে সার্টিফাইড করা হয়েছে, অন্যান্য অনগ্রসর শ্রেণীর আওতা নিয়ে আসা হয়েছে। তারপর গিয়ে সেটা অবৈধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে একটা নির্বাচিত সরকার। তাদের তো সময় দিতে হবে, মানে সময় দিতে হবে, মানে আমাদের অন্ততপক্ষে একটু সহানুভূতিশীল হতে হবে। যেসব ভাইয়েরা যে সার্টিফিকেট বাতিল হয়েছে তাদেরকে পাশে দাঁড়ানো, সেটা না করে আমরা কি করছি, তাদেরকে আরও ডিপ্রেশনে ফেলার চেষ্টা করার জন্য বিভিন্নভাবে পোস্ট করছি। আমি আবারও পরিষ্কারভাবে জানাচ্ছি, ঐক্যমঞ্চ 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ কোনো ওবিসি ভাই, কোনো ডিপ্রাইভ ভাইদের পাশে আছে, যারা প্রথম থেকে লড়াই করেছে এবং শেষ পর্যন্ত একজনকেও কিন্তু ছেড়ে নিয়োগ করা হবে না। আর ওবিসি কোনো কারণে ওবিসি যদি বাতিলও হয়ে যায়, তারপরেও কিন্তু সরকার হঠাৎ করে ওবিসিদের বাদ দিয়েও কিন্তু নিয়োগ করতে গেলেও কিন্তু একবার ভাববে। আমরা ভালো করেই বাস্তব পরিস্থিতি বুঝতে পারছেন। অন্যান্য অনগ্রসর শ্রেণী কারা, তাদের মধ্যে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, অনেক যোগ্য যারা আমি দেখেছি। অনেক আমি মুসলিম ভাইদের কিছু কিছু কথা বলি, আমি হয়তো নিজে মুসলিম, কিন্তু আমি ছোটবেলা থেকে বেড়ে ওঠা, মানে একটা উঠোনি আমাদের। অনেকে বলে বিদেশে তুমি মুসলিম, এরকম অনেকে বলে। আমি ডাইরেক্ট বলছি, এটা মুসলিম হিন্দুর ব্যাপার নয়। আমি যেখানে থাকি সেই জায়গাটা আমরা এক হাঁড়িতে বসেই রান্না করে, মানে রান্না হয়। ওদিকের সৌভিকের মা বলে, দুর্গা কাকিমা, যে বিদেশ তোদের বাড়ি বাজির চালটা বেশি নিস, আজকে আমি আর রান্না করবো না, সেই 10টা স্কুলে যেতাম। আর আমার মা কোনোদিন বলে সৌভিকের মা দুর্গা কাকিমাকে, যেটা আজকে 1 কৌটো চাল বেশি নিয়ে হতো, বিদেশের জন্য ভাত করতে পারিনি। তো এইভাবে আমরা ছোটবেলায় বড় হয়েছি। আজকে সরস্বতী পুজো নিয়ে সমস্যা হচ্ছে, আর সরস্বতী ঠাকুর নিয়ে ভ্যানে করে ঠাকুর নিয়ে বসে আসি, যাতে ঠাকুর না ভেঙে যায়, সেটা এনে কিন্তু পুজো করেছি। এখনো স্কুলে পুজো হলে রাত জাগতে হয়, এগুলো করি। মানে একটা, মানে আমরা আলাদা করে কোনো হিন্দু মুসলিম বা এইসব জাতীয় করতে কোনোদিন ভেবে আসিনি। মানে আমার বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, অনেকের বাড়ি যাদের কাঠামোর ঠাকুর হয়, অনেকের বাড়ি হোম করে। আবার আমরা যদি মানে মানে এর ঠাকুর হয়, মাটির এর ধাঁচের ঠাকুর হয়, তাহলে কিন্তু হোম হয় না। ওটা কাঠের কাঠামো না হলে হোম হয় না। তো বসে বসে হোম করছে দেখছি। আমাদের বাড়ি ছোটবেলা থেকে বেড়ে ওঠা ওই রকম। মা নামাজ পড়ে, আবার প্রসাদ এনেও খাচ্ছে, পাশে বাড়ি পুজো হচ্ছে, একই উঠোনে পুজো হচ্ছে, স্লিপ করে ফদ্দ করে দিচ্ছে, সেই ফদ্দ অনুযায়ী সব, মানে আমি তো বলতে পারি সরস্বতী পুজোর আমি ফদ্দ হাফ বলে দিতে পারি যে এই জিনিসগুলো লাগে। এইভাবে ছোটবেলায় বেড়ে ওঠা আমার কাছে আমি কোনোদিন আলাদা করে ভাবতে পারি না। কিন্তু বর্তমান পরিস্থিতিটা দেখে আমার খুব খারাপ লাগছে। সব ক্ষেত্রে এই সাম্প্রদায়িক ইস্যু চলে আসছে। আর সবচেয়ে বড় কথা, ওবিসি কিছু কিছু শ্রেণী, আমি অনেক অনেক কিছু কিছু জায়গায় গেছি, সেই মুসলিম এরিয়াগুলো দেখেছি, তাদের জীবনধারাটা দেখেছি। আমি হিন্দু মুসলিমটা কোনোদিন ভাবি না, কিন্তু তাদের জীবনধারা সত্যি অনেক খুব বাজে পরিস্থিতির মধ্যে যাচ্ছে। অনেক মোল্লা ভাই বা অনেক আছে যারা, তাদের লেভেলটা মানে কোনো শিক্ষার আলো নেই। আর শিক্ষা নেই বলে কুসংস্কার যুক্ত হচ্ছে, আর তার থেকে তৈরি হচ্ছে বিভিন্ন ক্রাইম, বিভিন্ন রকম অসামাজিক কাজে তারা যুক্ত হচ্ছে। অনেক মুসলিম ভাইদের এখানে দেখছি কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় একদম লেভেল তারা নিচে নেমে গেছে, পড়াশোনা করে না। তো সেই জায়গাগুলো অনেকে দেখেছে, সরকার দেখেছে যে না, এরা তো দিনের পর দিন আরও পিছিয়ে যাচ্ছে, তো কিছুটা অন্তত 7% হোক বা 10% হোক সাহায্য দিয়ে যদি একটা ওবিসির আওতায় নিয়ে আসা হয় তো ভালো হয়। এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে দেখলো কিছু কিছু জায়গায় সমীক্ষা করে দেখা হলো, কিছু কিছু জায়গায় সার্ভে করে দেখা হলো সত্যি এরা বঞ্চনার শিকার। বিভিন্ন রকম কমিশনের নিয়ম নির্দেশে মেনে কিছু ওবিসি আনা হয়েছিল, তবে সম্পূর্ণ সমীক্ষা হয়নি, যার ফলে এই আইনি সমস্যাটা তৈরি হয়েছে। তো সরকারকে এই আইনি সমস্যা কমপ্লিট করতে হবে, আর সরকার এটা সময় নিলে হবে না। তাই 1 তারিখে আসুন, লড়াইটা প্রত্যেকেরই স্বার্থে আসুন। 1 তারিখটা এরকম 1 তারিখে আসলেই যে 2 তারিখে নোটিফিকেশন আসবে কিংবা ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ শুরু হবে এমন না। ওবিসিদের নিয়োগ হবে, আর ওবিসিদের নিয়েই নিয়োগটা করতে হবে।
প্রত্যেকের উদ্দেশ্যে বার্তায় 1 তারিখে আসুন। ডব্লিউবিপি, কেপি, পিএসসি এরা কি করবে জানি না, কিন্তু সবাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ রেখেছে যে দাদা আপনাদের 2022 ডেট কিন্তু বর্তমানে আমরা এই গত 2 বছর কলকাতার রাজপথে যতগুলো আন্দোলন দেখেছি ততগুলোর মধ্যে কিন্তু প্রথম এবং প্রধান কিন্তু 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের আন্দোলন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আপনারা করাতে পেরেছেন। কোনোদিন 15কে ভ্যাকান্সি আসবে না। সন্দীপন বন্ধু বলছে কোনোদিন 15কে ভ্যাকান্সি আসবে না, ভ্যাকান্সি 20-র উপর ভ্যাকান্সি হবে। 15কে ভ্যাকান্সির জন্য আমরা বসে নেই। 15কে ভ্যাকান্সি কাকে দেবে? 15,000 ভ্যাকান্সিতে কোনো কাজ হবে না। ভ্যাকান্সি হয় 50,000, পুরো 50,000 যতজন টেট পাস ততজন ভ্যাকান্সি, ততটাই ভ্যাকান্সি হবে। এটুকু আমি বলে দিলাম। শুধু বলবো কথা অনুযায়ী আমরা পথে নামুন, অন্তত দাঁড়িয়ে যান যে আমাদের সবার নিয়োগ দিতে হবে। পাশের রাজ্য বিহার পাচ্ছে, উত্তরাখণ্ড পাচ্ছে। এইটাই 1 তারিখে আসুন, প্ল্যাকার্ড তৈরি করুন যে দিদি ওবিসি সমস্যার সমাধান হোক। একদম বিরোধিতায় যাবো না আমরা, এই সিস্টেমের বিরোধিতা করবো যে ওবিসি সমস্যার সমাধান করুন, আমাদের নিয়োগটা দিন। ওবিসিদের সমস্যা সমাধান হোক, ওবিসিদের নিয়ে নিয়োগটা হোক। আজকে আমাদের নিয়োগটা যদি এই ওবিসি মামলার অনেক প্রথমেই করে দিত তাহলে এই সমস্যাটার সমাধান তৈরি হতো না, সমাধান হয়ে যেত। পরিষ্কারভাবে জানাচ্ছি আবারও, সামনে বিধানসভা ভোট, এই ওবিসি সমস্যার নেক্সট হিয়ারিং কি হচ্ছে দেখবো। যদি সেটা না করে সরকারকে রিস্ক নিতে হবে। ওবিসি এবি দিয়েই সুপ্রিম কোর্ট থেকে সাবজেক্ট টু আউটকাম বের করে আমাদের নিয়োগ দিতে হবে। সমস্ত জেলায় আমাদের সংগঠন, যেখানে মুখ্যমন্ত্রী যাবেন সেখানে আমরা যাব, মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আমরা যাব, যে আমাদের বিষয়গুলো ভাবুন। এটা মাথায় রাখবেন। আমরা সরকার বিরোধী নয়, আবারও বলছি সরকার বিরোধী নয়। আমার কথা হয়তো অনেকে খারাপ লাগবে, কিন্তু এই সরকারই কিন্তু শূন্যপত্র দেবে, কিন্তু আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। একটা সিস্টেমে একটা সুষ্ঠুভাবে একটা হবু শিক্ষক আমরা, সেটাকে রেখে আমাদের কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের সমস্যাটা তুলে ধরতে হবে। এখানে কাউকে খারাপভাবে ইঙ্গিত করা বা কাউকে দুটো ছোট বড় কথা বলে এটা ঠিক হবে না। আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা কোনো চেয়ার টানাটানি করার জন্য আসিনি। আজকে বর্তমান পরিস্থিতিটা দেখেই খারাপ লাগছে। প্রত্যেকটা এখন যাদের 60 বছর বয়স তাদের 70 বছর করে দেওয়া হচ্ছে, তারা চাকরি করতে পারবে, আর নতুন কোনো নিয়োগ নেই। একভাবে শুধু চেয়ার দখলের লড়াই। আমরা কিন্তু জবাব চাইতে গেলে জবাব পাই না, যতদিন না পর্যন্ত সেই জায়গাটা বেশি সংখ্যক গণতান্ত্রিক পদ্ধতিতে বেশি সংখ্যক না নামে। বিকাশ ভবনের সামনে যদি 5,000 জন নেমে যায় যে আমাদের বিষয়গুলো তুলুন আর আমাদের শূন্যপদটা কত দেবেন জানান, নাহলে এখান থেকে উঠবো না। দেখুন তো জানাই কিনা। আর বাড়াবো না কথা, প্রত্যেকের উদ্দেশ্যে বলছে নতুন পরীক্ষার জন্য আপনারা প্রত্যেকটা জায়গায় বলুন। আর পরীক্ষা হয়তো দেখুন এই বছরের মাঝে মাঝে দেখে হয়তো পরীক্ষার দিন ঘোষণা হবে, পরীক্ষার দিন ঘোষণা হবে, আর তার আগে আমাদের নিয়ম নোটিফিকেশনটা দেবে। তারপর 2-4 দিনের মধ্যে হয়তো নতুন পরীক্ষার দিনটা ঘোষণা হবে, যেটুকু আমার মনে হয় ব্যক্তিগতভাবে। কারণ সবাই জানে যে নিয়োগ শেষ পর্যন্ত কিন্তু প্রাথমিক শিক্ষকই নিয়োগ হবে, আর পশ্চিমবঙ্গে সেটা কিন্তু হয়ে আসছে, আমরা সবাই জানি। পশ্চিমবঙ্গে কিন্তু ঘুরে ফিরে প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছে বছরের শেষে গিয়ে, 2-3 বছর পর হচ্ছে, কিন্তু বড় অঙ্কের নিয়োগ হচ্ছে। এবারও 50,000 ভ্যাকান্সির দাবিতে আমাদের লড়াই হচ্ছে এবং হবে। বিকাশ ভবনের প্রত্যেকটা আধিকারিক জেনে গেছেন যে 2022 ডেট 50,000 ভ্যাকান্সির দাবিতে লড়ছে। আগের দিন কমিশনের কাছে গেছিলাম, আমার আগেই বলছে যে আপনারা যে আন্দোলন করছেন আমি কাগজটা দেখলাম, ডেলি হান্ট দেখেছেন বা এমনি কাগজে 50,000 ভ্যাকান্সি, কিন্তু ভ্যাকান্সি কোথায়? 2022 নিয়ে করা তো ভ্যাকান্সি খেয়েছে, এর মধ্যে কটা ভ্যাকান্সি তৈরি হবে? আমি বললাম স্যার 2,335টা পঞ্চম শ্রেণী ইনক্লুড করেছেন, 2026 সালে বাকিগুলো করবেন 26 সালের মধ্যে, এই 29 সালের মধ্যে, তা ওটা 26-এর মধ্যে করুন। আমরা ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর কেসটাও নিয়েও ভাববো, এবং ইতিমধ্যে পিডিএফ এর কেসটাও নিয়েও ভাবছি। আমরা আজকেই আলোচনা হয়েছে, ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর কেসটাও নিয়েও ভাববো, তার ভার্ডিক যাতে দেয় যে আমরা 2029 না 2026-এর মধ্যে প্রত্যেকটা স্কুলে পঞ্চম শ্রেণী নিয়ে আসুন। কি 29? রাজ্য সরকার 29 বলছে, আমরা মানছি না ওই 29। পঞ্চম শ্রেণী 2026-এর মধ্যে করতে হবে প্রত্যেকটা স্কুলে, তাহলে তো আমরা সঠিক আমরা মানে প্রত্যেকেই টেট পাস করেছি তারা চাকরি পেয়ে যাবে। ওটা 26 সালের মধ্যে করতে হবে, 29 না। ওটা সরকার বলেছে 29, কিন্তু 29 আমরা মানছি না। আমি আজকেও অ্যাডভোকেটের সাথে কথা বলেছি, আমরা মহিতেও কথা বলেছে, আমরা এই বিষয়গুলো নিয়ে পিডিএম মামলাটা তোলার চেষ্টা করছি। আমরা সব দিকে নজর আছে, ইন্টারভিউ হবে। যাই হোক, ভালো থাকবেন প্রত্যেকে, অনেক আপনারা ঘুমাবেন, অনেক রাত হলো, 11:30 ভালো, শুভরাত্রি। একটু ভালো চিন্তা, ভগবান ডেকে, কেউ আল্লাহকে ডেকে, সামনে রমজান মাস দেখুন চলতে হবে আমাদের। তার মধ্যে পড়াশুনো, তার মধ্যে কম্পিটিশন, তার মধ্যে এমন কিছু থাকবে, পড়াশুনো করতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন। লাইভটা করলাম 1 তারিখে, প্রত্যেকে আসুন, ওবিসি ভাইরা আসুন। ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ হবে না, আর নিয়োগ হতে দেবো না।